তুমি কারো ভিডিও 1 মিনিটও দেখো না, তাহলে তুমি কিভাবে আশা করলা যে কেউ তোমার ভিডিওটা পুরা দেখবে? বা ভিডিও আপলোড করার সময় বলো যে দয়া করে কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরোটা ভিডিও দেখার জন্য অনুরোধ, প্লিজ প্লিজ এভাবে যে বলো, তাহলে তুমি কয়জনের ভিডিওটা পুরা দেখো? তাহলে তুমি কিভাবে আশা করলা যে তোমার ভিডিও কেউ পুরা দেখবে? তো আমার মাঝে মাঝে এত পরিমাণ কষ্ট হয় যে 13 মিনিটের একটা ভিডিও আপলোড করে বা 8 মিনিট 9 মিনিটের একটা ভিডিও আপলোড করার পর যখন দেখি যে তোমরা মাত্র 1 মিনিটও ভালো করে দেখো না, তখন আমার মনে হয় যে আমি আর ভিডিওই আপলোড করব না। মানে এতটা পরিমাণ আমার কষ্ট লাগে আর কি। তো কিছু করার নাই। তো আমার হাজবেন্ড আমাকে বলছে যে তাহলে তুমি কেন একজনের ভিডিও 2-3 মিনিট বা 4 মিনিট 5 মিনিট কেন দেখো? তুমিও তাদের মতো 30 সেকেন্ড 1 মিনিট দেখো না, কিন্তু আমি তো তোমাদের মতো পারি না। আমি জানি না, আমার মনে হয় একটা ভিডিও বুঝতে গেলে বা কিভাবে কি রান্না করছে এই কমেন্টটা করতে গেলে, একটা গঠনমূলক কমেন্ট করতে গেলে আমার মনে হয় যে আমার ভিডিও খুব ভালো করে না দেখলেই না, যার কারণে আমার দেখতে হয়। আর তোমরা কি করো, ভিডিওটা ভালো হয়েছে, আসলে আমি কি রান্না করছি তাই তো জানো না। ভিডিওটা ভালো হয়েছে, খুব ভালো লাগলো ভিডিওটা, রান্নাটা ভালো হয়েছে, এরকম একটা কমেন্ট করে দৌড় দাও। আর আসলে রান্নাটা করছি কি তাই তো বলতে পারো না যে কি রান্না করছি। আর একটা গঠনমূলক কমেন্ট করো না, ইউটিউব তো বলে যে তুমি একজনকে একটা কমেন্ট করে একটা গঠনমূলক কমেন্ট করো, যাতে তোমার কমেন্টটা দেখে সে খুশি হয়, আর তোমাকেও যাতে সে আবার তোমার কমেন্টটা দেখে সেও যাতে তোমার ভিডিওটা দেখার জন্য অনুপ্রাণিত হয়। তোমরা তো সেটা করো না। আরে ভাই, তোমরা যদি এরকমভাবে কমেন্ট করতে থাকো তাহলে এই প্ল্যাটফর্মে তো টিকা থাকা আমার মনে হয় অনেক কষ্ট হয়ে যাবে। আচ্ছা যাই হোক, কথা বলতে বলতে আমি সিম গাছ থেকে কিছু সিমও পাইরে নিছি, মানে ছোট মাছ দিয়ে রান্না করব। তো এখানে খুব বেশি নেই, 5 থেকে 6টা সিম গাছ থেকে পেরে আনছি। আর আমার গাছে থেকে 4-5টা বরবটি নিছি, 2টা আলু নিছি, আর কিছু পেঁয়াজের কলি নিছি। তো এটা দিয়ে আমি ছোট মাছ দিয়ে একটা চচ্চড়ি করব, আর এটা খেতে অসম্ভব মজা লাগে। এর আগেও মা যখন বাসায় ছিল, মানে আমার বাসায় যখন বেড়াতে আসছে, মা ওইভাবে বরবটি দিয়ে ছোট মাছের একটা তরকারি বানাইছিল, এটা খেতে খুবই মজা হয়েছে। তো আমি আজকে চিন্তা করলাম তো আমি ওইভাবে রান্না করি, দেখি কেমন লাগে। তো প্রথমে আমি সিমগুলাকে আর কি কেটে নিতেছি। আর এগুলো তো গাছের সিম, খেতে অনেক বেশি মজা লাগবে। বলতে পারো যে সব সিম তো গাছেই হয়, হ্যাঁ ঠিক আছে, সব সিম গাছে হয়, কিন্তু ওইগুলো হাইব্রিড থাকে আর ওইগুলো সার দেওয়া থাকে। আর মানে আমরা যেগুলো বাসায় বুনি বা লাগাই ওগুলোতে কোনো সার থাকে না, যার কারণে ওই সবজিগুলো খেতে অনেক বেশি ভালো লাগে। তো কথা বলতে বলতে আমার সিমগুলো প্রায় কাটা হয়ে গেছে। তো এরপরে যে আমার ওই যে দেখতে পারতেছো 3-4টা বরবটি, মানে গাছের, আমার ছেলে আর কি বরবটিটা আমি গাছ থেকে তুলতাম না, মানে বরবটিটা একদমই বড় হয় নাই, তো ও ছিঁড়ে নিয়ে আসছে আমার ছোট ছেলে। তো চিন্তা করলাম ফেলে দেব না, এটাও আমি তরকারির মধ্যে আর কি অ্যাড করে দেব। যে বরবটিগুলোও আমি সিম যেইভাবে মানে কেটেছি ওইরকম কাট দিয়ে আর কি কেটে নেব। বেশি লম্বা লম্বা করলে দেখা যায় সিমের সাথে অ্যাডজাস্ট হবে না, যার কারণে আমি ছোট ছোট করে কেটে দিলাম। এরপরে যে পেঁয়াজের কলিগুলো কেটে নেব। পেঁয়াজের কলিটা এখানে আসল কথা, পেঁয়াজের কলিগুলো অনেক মোটা মোটা, যার কারণে আমি আগার যে কলিগুলো আছে ওইগুলো একটু ছোট ছোট করে কেটে নেব। আর এই মোটা যে কলিগুলো আছে আমি আর কি এরকমভাবে কাটলাম, তোমরা কে কীভাবে কাটো আমি জানি না। আমার কাছে মনে হয়েছে এই মোটা মোটাগুলা দিলে একদমই ছোটো মাছের মধ্যে দিলে একদম তাকায় তাকায় থাকবে, যার কারণে আমি একটু মাঝখান থেকে ফেরে তারপরে ছোট ছোট করে কেটে দিছি আর কি। ও এই যে এইভাবে কাটছি। পেঁয়াজের কলিটা অনেক সময় অনেকে তোমরা পেঁয়াজের মধ্যে ভেজে তারপরে তরকারির মধ্যে দাও, তো আমি এটা একটা যাতে এটা সবজির মতো আর কি, সবজির কাজ করে, এই জন্য সবজির সাথে কেটে দিলাম, আমি পেঁয়াজের সাথে আর দেবো না। এবার আলুটাকেও আমি একটু চিকন চিকন করে কেটে দিয়ে দেব।
এই পেঁয়াজের কলিটা যেভাবে কাটছি ওই রকমই আর কি, চিকন চিকন করে। এই যে আমার আলু আর সবজিগুলো একদম কাটা হয়ে গেছে। তো আমি প্রথম কড়াইতে আমি চুলায় একটা কড়াই বসাই দিয়ে তার মধ্যে দিয়ে দিছি তেল আর পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। তো এবার পেঁয়াজ কাঁচামরিচটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। আমার পেঁয়াজ কাঁচামরিচটা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিব। এই যে আদা রসুনটা দিয়ে দিছি। এবার খুব ভালো করে আদা রসুনটা পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নেব। আদা রসুনটা ভাজা হয়ে গেছে, পানি দিয়ে দিলাম। এবার একে একে আমি সবগুলো মশলার উপকরণ দিয়ে দিব। তো প্রথমে আমি দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ না আধা চামচ আর কি, আর দিয়ে দিতেছে আধা চামচ মরিচের গুঁড়া, আর দিয়ে দিব আধা চামচ জিরার গুঁড়া, আর দিয়ে দিব স্বাদ মতো নুন। তো এবার আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এই যে সবজিটা কেটে রাখছিলাম, সিম, বরবটি, আলু আর পেঁয়াজের কলি, এটাই দিয়ে দিতেছি। এবার আমি খুব ভালো করে কষিয়ে নেব সবজিটাকে। সবজিটা কষানোর জন্য আমি একটু আবার সিদ্ধ হওয়ার জন্য আর কি একটা ঢাকনা দিয়ে একটু ঢেকে দেব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে দিলাম। এই যে দেখো আমার সবজিটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আর কষানোটাও হয়ে গেছে দেখো। তো এই পর্যায়ে এসে আমি আর কি দিয়ে দেব যে গুঁড়া মাছটা। এই যে দেখো, এই যে গুঁড়া মাছটা এবার দিয়ে দিতেছি। খুব সুন্দর করে ছড়ায় ছড়ায় আর কি দেব সব জায়গায়। গুঁড়া মাছটা দেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি একদম মাখা মাখা পানিটা দিয়ে দেব। বেশি পানি দেব না, ঝোল ঝোল হয়ে যাবে। এটা আমি একটু পোড়া পোড়া করবো, যার কারণে অল্প পানি দিছি। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে আর কি নিচ থেকে নেড়ে চেড়ে দিছি যাতে নিচে তলায় লেগে না যায়। এই যে আমার হয়ে গেছে। এই পর্যায়ে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে দিছি। এই যে দেখো আমার মাছের পানিটাও প্রায় অনেকটা শুকাই গেছে। এই পর্যায়ে আমি ধনেপাতা কুচিটা অ্যাড করে দেব। এই সময় ধনেপাতাটা দিলে সব জায়গায় আর কি ধনেপাতাটা একদম সব জায়গায় লাগবে আর কি, এই জন্য আমি এই সময় ধনেপাতাটা অ্যাড করে দিলাম। এই যে ধনেপাতা দিয়ে দিলাম। এবার আমি ধনেপাতাটা এই মাছের সাথে একটু মিশিয়ে পানিটা শুকায় গেলে নামাই ফেলবো। পানিটাও প্রায় শুকায় আসছে, একদম শুকনা শুকনা করে ফেলবো। এই যে আমার শুকনা শুকনা প্রায় হয়ে গেছে। আমি এই যে নামাই নিছি। দেখো তরকারিটা দেখতে কতটা সুন্দর হয়েছে। তো আমার এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে। এখন লাইক চাইতে লজ্জা করে, আর কি কমেন্ট চাবো আমি জানি না, কমেন্ট চাইতে লজ্জা করে আমার। তো তোমরা যদি তোমাদের মনে চাই পুরো ভিডিও দেখে একটা কমেন্ট করতে, গঠনমূলক কমেন্ট, তাহলে করো। আর যদি মনে না চায় তাহলে আমাকে কমেন্ট করার কোনো দরকার নাই। আজকে এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।